পূর্ণিমাকে বলতে ইচ্ছে করে যে চামেলি দিদির স্বামী তাকে যে চোখেই দেখুন না কেন খুব ভালো চোখেই এখন দেখে নিন না। সন্তোষের শিক্ষা দীক্ষা রুচি প্রয়োজনের সঙ্গে ডাক্তার মানুষটি নিজেকে এত কম সংশ্লিষ্ট মনে করবেন যে বিয়ের আগের কয়েকটা দিন সন্তোষের সঙ্গে অপর্যাপ্ত ভদ্রতা ও খাতির করলেও বিয়ের পর কারো সঙ্গে কারো কোনো সংস্রবও থাকবে না। এ হবেই, এ হতে বাধ্য। এরা দুজনেই একেবারে আলাদা জগতের লোক যে। চাকরি বাকরি জোগাড় দূরের কথা, সন্তোষ কোনো সহানুভূতিরও প্রত্যাশা রাখে না, একটুও প্রয়োজন বোধ করে না। চামেলিদির বিয়ে পর্যন্ত কলকাতার দিনগুলোর ভেতর ঢের গোপন শ্লেষের ইশারা সে পাচ্ছে। নিজের মনের ভেতর ঢের নিভৃত আমোদও অনুভব করবে সে, এইমাত্র। এছাড়া আর কিছু নয়। সন্তোষ একা থাকলে মনের নানা রকম গোপন আমোদ নিয়ে জীবনটা বেশ চলে যেত তার। কিন্তু পূর্ণিমার লক্ষ্য একেবারেই আলাদা, এবং সেটাকে পরিপূর্ণরূপেই স্বীকার করতে হবে যে। পূর্ণিমা বলল, আজ মঙ্গলবার, আসছে শুক্রবারের পরের শুক্রবার দিদিরা গিয়ে কলকাতায় পৌঁছবেন। তুমি না হয় এই শুক্রবারই কলকাতায় চলে যাও। যেতে হবে বটে, কিন্তু এই শুক্রবারই। পূর্ণিমা এরকম উদাসীন প্রশ্নে অত্যন্ত আঘাত পাচ্ছে, বিরক্ত হচ্ছে। সুযোগ না বুঝতে পেরেই তুমি মরলে। সন্তোষ বলল, জামাইবাবুও কলকাতায় আসছেন নাকি? তিনিও আসবেন বইকি। মামাবাবু কিছু লিখেছেন নাকি চিঠিতে সেসব কথা? না। তাহলে ওরা মিছিমিছি কলকাতায় গিয়ে কি করছে? মিছিমিছি নিশ্চয় নয়। মামাবাবু না জেনে শুনে এত টাকা খরচ করতে যাচ্ছেন না আর। বুড়ো মানুষ, সব কথা গুছিয়ে লিখতে পারেননি হয়তো। আমার মনে হয় বিরাজবাবু শিগগিরই আসবেন। বিরাজ তোমার দিদির জামাইয়ের নাম? হ্যাঁ গো। সন্তোষ বলল, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। তোমার মামাও হয়তো খুলে লেখেননি কিছু। কোথায় দেখা হলো দিদির সঙ্গে বিরাজবাবুর? আমরা একটুও জানলাম না। তিনি বোম্বে থেকে কবেই বা এদিকে এলেন? পূর্ণিমা একটু মুগ্ধ হয়ে হেসে বলল, হেসেছিলেন নিশ্চয়ই, না হলে আর হাওয়ায় হাওয়ায় তো কিছু হয়ে ওঠেনি। এসেছিলেন, দিদিকে দেখেছেন, পছন্দ হয়েছে, বিয়ের তারিখ অবধি ঠিক হয়ে গেছে। এ সবই সত্য কথা। বিশ্বাস না হয় এই চিঠিগুলো দেখো। মামাবাবুর চিঠি সন্তোষের কোলের উপর ছুঁড়ে ফেলল পূর্ণিমা। বলল, জানাবেনি বা কেন তোমাকে? দিদির চাকরি যখন গেল, আমার ভাই বোনদের একটা আশ্রয় দিতে পেরেছিলে তুমি? পেরেছিলে মামাবাবুর বোঝা কিছু হালকা করতে? ওই রকমই সব। নিজের দিক দিয়েই ভেবে দেখো। পরের কাছ থেকে প্রত্যাশা করলে নিজেকেও আশা আশ্রয় দিতে হয়। পূর্ণিমা বলল, তুমি হয়তো বলবে, উপায় থাকলে তো আমি ওদের আশ্রয় দেব। কিন্তু এই একটা কথাই হলো না। উপায় অর্জন করবার মতো শক্তি তোমার হলো না কেন? কেন তবে বিয়ে করতে গেলে? বোঝনি কি যে বিয়ে করবার সঙ্গে সঙ্গে নানা রকম দায়িত্ব এসে মানুষকে জড়ায়? এক আধ মিনিট পরে একটু নরম হয়ে বলল,
যাক সেসব, নাও এখন তুমি যাবার বন্দোবস্ত করো। বিরাজবাবু শিগগিরই কলকাতায় আসছেন। বিয়ের তারিখটা আরও কিছু এগিয়ে পড়বে বোধহয়। তাহলে 1 মাসের ভিতরেই ওদের বিয়ে হয়ে যাবে। এখন আর অবিলম্বে কলকাতায় না গেলেই চলে না। চামেলিদি সন্তোষকে লিখেছে কি করে কোথায় তার সঙ্গে দেখা হলো। তিনি নাকি চামেলিদির রূপের কথা আগেই শুনেছিলেন। আগেই কলকাতায় একবার দেখেছিলেন পূর্ণিমার দিদিকে। জীবনের এসব গোপন কথা এদের দুজনেরই আগে কাউকেই জানানো হয়নি, সন্তোষকেও না, পূর্ণিমাকেও না। ঠিকঠাক না হতে জানানো যে উচিত মনে করেননি। চামেলিদি হয়তো জানাতে পারত তার দিক থেকে। তা কি অবিসংবাদী সত্য নয়? তা ঠিকই তো, ঠিক। জীবনের নানা রকম স্থির নিয়ম ও সিদ্ধান্তকে রোধ করবার ক্ষমতা এবং সেগুলোর প্রতি স্নেহ ও শ্রদ্ধায় চামেলিদির চিঠি এমন স্নিগ্ধ। এই মেয়ে মানুষটিকেই বরাবরই অনুভব করে দেখেছে সন্তোষ। মানুষের জীবনের এমন কোমল মমতাময় বিবেচক এই লোকটি, এমন নিভৃত, এমন মৃদু সৌন্দর্যে রূপবতী, এমন সহিষ্ণু যে নিজের ভবিষ্যৎ নীড়ের ভেতর এর নিতান্তই প্রয়োজন বোধ করেছিল সন্তোষ। একে ছাড়া চলবে না যে। জীবনের নানা রকম রুক্ষতা ও রক্তাক্ততার ওপর উপশমের মতো এই মেয়েটি থেকে যেত। কিন্তু তার নিজের জীবনের প্রয়োজনের দিকে চলেছে চামেলিদি। তাকে ছাড়তে হবে। পৃথিবীতে কোথাও বিরাজের মতো ডাক্তারেরও হয়তো এরই জন্য আবশ্যকতা ছিল। নীড়ের থেকে একটা পাখি খসে পড়ল। সে নীড় মনের ভিতরই তৈরি হচ্ছিল। কল্পনার ভিতর দিয়েই তার প্রক্রিয়া চলেছে, পরিবর্তন চলেছে। কোথায় গিয়ে যে তার পরিণতি সন্তোষ জানে না, কেউ জানে না। পূর্ণিমা বলল, 1 মাসের ভেতরেই সব, এবার আর দেরি নয়। সন্তোষ বলল, তুমিও চলো তাহলে। কিন্তু পূর্ণিমা কি করে যাবে? পেটের ভেতর সন্তান যে তার, অত্যন্ত অগ্রসরগ্রস্ত। এই আরেকটা শাস্ত্র, বিবেক বিচারের সমস্ত শক্তি দিয়েও এ আঘাতকে গ্রহণ করলে চলে না যেন। এ আঘাত যেন আরও তীক্ষ্ণ, জীবনের কাছ থেকে আরও গভীর উপলব্ধি দিয়ে প্রতি মুহূর্তেই নিজের বিচার পাচ্ছে যেন। গভীর অনুভূতিশীল মানুষের জীবনও তত ক্ষুধা মেটাতে পারে না যে। পূর্ণিমা বলল, কলকাতায় যাবার উপায় রেখেছ তুমি? কিন্তু এই ব্যাপার নিয়ে সন্তোষকে অনেক দিন ধরে অনেক পীড়ন করেছে পূর্ণিমা। কিন্তু জীবনে এ 2 বছরের জীবনটিতে তার নিজেই সে যে উৎপীড়িতা হয়েছে ঢের বেশি। জীবনের দুঃসময়ে সন্তানকে পেটে ধরেই শুধু নয়, সন্তোষের সঙ্গে পূর্ণিমার এমন অপরূপ অসামান্য সম্পন্ন জীবনটাকে মিলিয়ে দিয়ে এই নিরর্থক ভ্রষ্ট দাম্পত্যের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তেই যেন। কিন্তু তবুও সন্তোষকে আজ নিজের এই মর্মান্তিক গর্ভের কথা নিয়ে আর একটা কঠিন কথাও বলছে না পূর্ণিমা। ক্ষমা করেছে সন্তোষকে সে। স্বামী তার একটা চাকরি জুটিয়ে নিক, সচ্ছল হোক, সাংসারিক স্বাধীনতা অর্জন করুক। তারপর তাদের দুজনের জীবনেই ঢের পরিতৃপ্তির সময় আসবে। এই সব বলেছে পূর্ণিমা।
পূর্ণিমা খুব মমতা নিয়ে কথা বলেছে। নিজের ভরা পেটের যথেষ্ট কষ্ট ব্যাঘাত নিয়েও সন্তোষের জিনিসপত্রের সুশৃঙ্খল গোছগাছ করে দিচ্ছে সে। কলকাতায় যেতে এবার সন্তোষের কি কি লাগবে, গিয়েই বা কিসের কিসের প্রয়োজন, সমস্তই যথাসাধ্য জুগিয়ে দিতে লেগে গেছে পূর্ণিমা। সন্তোষ এবার একটু মুগ্ধ হয়েই কলকাতায় এসেছে। একটা উপযুক্ত মতন আয়ের ব্যবস্থা দেখে নিতে পারলে জীবনে তাদের পরিতৃপ্তির অভাব হবে না, তারও না পূর্ণিমারও না। এই সুস্থিরতা, নিশ্চয়তা, ঘুম, শান্তি, কাজ ও পরিণতির মধুরতা, এই জীবনের থেকে এমন বিচিত্র ব্যবস্থাকে অধিকার করে নেবার জন্য সন্তোষের নিরবচ্ছিন্ন প্রয়াস চলেছে কলকাতায় এবার। 6-7 দিন কেটে গিয়েছে। একদিন ভোরের বেলায় মামাবাবুর একটা কার্ড পাওয়া গেল। কলকাতায় তারা 2 দিন হলো এসেছে, কিন্তু ব্যস্ততায় সন্তোষকে খবর দিতে পারেনি। সন্তোষ যেন চিঠি পেয়েই অবিলম্বেই গিয়ে তাদের সঙ্গে দেখা করে। মামাবাবুর চিঠিতে কোনো ঠিকানা নেই। পরদিন চামেলিদির খাম এসেছে। নিজের প্রতি মৃদু ভর্ৎসনা, সন্তোষের কাছে নিবিড় অনুযোগ। কিছু মনে করে না যেন সন্তোষ, এর আগে খবর দেওয়া হয়নি বলে। অবিলম্বেই দেখা করবার জন্য চলে আসে যেন। ঠিকানাও রয়েছে বটে, পরিষ্কার মৃদু হাতের রূপসী চিঠিখানা। এই 7-8 দিন কলকাতার নানা রকম হিংস্র ঝঞ্ঝাটের মাথায়, মেসের রুক্ষ কঠিনতার মধ্যে চামেলিদির এই দুপাতা একটা গভীর প্রবোধের মতো এসে পড়েছে। পূর্ণিমা ঢের দূরে, জীবনে আর আত্মীয় কোথাও কেউ নেই তো। কলকাতায় এসে বন্ধু বলেও এবার কাউকে গ্রহণ করতে পারেনি সন্তোষ। চারদিককার নিঃসঙ্গতা, নির্জন রক্তপ্রবণতার মধ্যে বন্ধুই শুধু নয়, ওর মতন একটু আত্মীয়ার পরশ যেন সে চায়। আত্মীয়ার, পরমাত্মীয়ার। চামেলিদি চেয়ারটা এগিয়ে দিল। সন্তোষ বসল, সে রইল দাঁড়িয়ে। সন্তোষ কিছু বলল না। চামেলিদি বলল, আপনাকে স্টেশনে গিয়ে আমাদের রিসিভ করতে বলিনি কেন জানেন? একে তো এই ভীষণ শীত, তার ওপর ট্রেন ভোর 4টে, 4:30 সময় কলকাতায় আসে। ওই সময়ে মানুষকে মানুষ কেউ বিব্রত করতে যায়। চামেলি নিজের মনের মুগ্ধতায় একটু হাসল। বলল, পূর্ণিমা কেমন আছে? ভালো তো? বাড়ির সব খবর ভালো? সন্তোষ ঘাড় নেড়ে বলল, ভালোই। চামেলি বলল, মামাবাবু বেরিয়ে গেছেন। কখন ফিরবেন? বেলা 11টা-12টার আগে না। বিয়ের জোগাড় যন্ত্র করছেন বুঝি? চামেলি একটু ঘাড় কাত করে, কোনো জবাব দেয় না। সন্তোষ বলল, আমার যথেষ্ট অবসর আছে, খাটবারও খুব প্রবল ইচ্ছা। কি কি করতে হবে বলুন? চামেলি বলল, কিছু না, বিয়ে সেরকমভাবে হবে না, খুবই চুপে চাপে হয়ে যাবে। লোকজনকে খাওয়ানোও হবে না, নিমন্ত্রিতও 2-5 জন মাত্র। আমাদের কিছু করবার নেই, সত্যি বলছি আপনাকে। সন্তোষ বলল, ভালোই, আমিও হুড়হাঙ্গামার পক্ষপাতী নই। গরিবদের জাঁকজমকেরই বা কি প্রয়োজন? চামেলি বলল, মামাবাবুর সঙ্গে
একবার দেখা করবেন। কাজ নেই বললাম বলে আপনি হয়তো আর এদিক মারাবেন না, আসবেন কিন্তু। সন্তোষ বলল, এখনো তো চলে যাচ্ছি না। চামেলি হাসছিল। সন্তোষ বলল, এ বাড়িটা কাদের? বেশ বড় বাড়ি তো। চামেলি বলল, মামাবাবুর এক বন্ধুর। চামেলি বলল, কলকাতায় তো কয়েকদিন হলো এসেছেন, কিছু সুবিধে টুবিধে হলো? সন্তোষ ঘাড় নাড়ল। চামেলি বলল, হবেই বা কি, আমি নিজেও তো সেদিন পিকেটিং করছিলাম। বিধবাশ্রমের স্কুলের কথা বলছি। সেক্রেটারি কত অনুযোগ করলেন, কিন্তু স্কুলের টিচার হয়েও মেয়েদের সঙ্গে পিকেটিং করলাম আমি। চামেলি আবার বলল, দেখুন কি রকম আঁকখুটে মেয়ে আমি। সব কি থেকেই সকলে বললে, কাজটা ছেড়ো না তুমি চামেলি। মামাবাবু কত সাধলেন, আপনিও লিখলেন, কিন্তু আমার জেদ আমি রাখলামই। কি দারুণ বলুন তো দেখি, কোথায় কুল পেতাম বলুন? কিন্তু সেসব ভেবে দেখবার মন থাকে কারো? কিন্তু সেসব ভেবে দেখবার মতো মন থাকে কারো? চামেলি অত্যন্ত গভীরভাবে অনুভব করে হাসতে লাগল। বলল, দেশের নারী নক্ষত্র যে কোথায় নিজেরই তো খুব ভালো করে জানা আছে আমার। এ আর চাকরি বাকরির সময় নয় যেন। কে কাকে তা দেবে বলুন? একটু থেমে বলল, কিন্তু বিবাহিত লোকের পক্ষে পিকেটিং করাও মোটেই সম্ভব নয়। কি যে করবে তারা? এ কয়দিন কতকগুলো খবরের কাগজ থেকে কয়েকটা চাকরির কাটিং জোগাড় করেছি আপনার জন্য, দিচ্ছি আপনাকে। চামেলি একটা খাতার ভেতর থেকে কাটিংস বের করে দিল। সন্তোষ এ সবই দেখেছিল, তবু কৃতজ্ঞতা জানালো। পকেটে সযত্নে সেগুলো রেখে দিল। বলল, হ্যাঁ দিদি, দরখাস্ত আমি করবই। চামেলি বলল, দেখুন। সন্তোষ এক আধ মিনিট চুপ করে থেকে বলল, তিনি কবে আসছেন? বোধহয় 4-5 দিনের ভেতরই। 1 মাসের ছুটি নিয়েছেন। তিনি এলে তার সঙ্গে একবার দেখা করবেন, কিন্তু করবেনই। তাদের বাসায় গিয়েও দেখা করতে পারেন। বিরাজবাবুর কলকাতার ঠিকানা জানিয়ে দিচ্ছে চামেলি। পরের দিনই চামেলির সঙ্গে আবার দেখা। আমি ভাবতে পারছিলাম না যে আপনি আসবেন, বড্ড দয়া যে। চা করে দেব? সন্তোষ বলল, মিছেমিছি চায়ের ঝঞ্ঝাটে গিয়ে আমাকে কেন একা ফেলে যাবেন? বিরাজবাবু তো আজকালই এসে পড়বেন, তখন আমাদের হাতের কাজ শেষ হয়ে গেছে। আপনিও নিশ্চিন্ত, আমরাও বিমুগ্ধ। বিমুগ্ধ বই কি, জীবনটা একটা মুগ্ধতা ছাড়া কি আর চামেলিদি। চারদিককার পরিবর্তন, উপহাস, অন্যায়, বেদনা মনটাকে এমন অভিভূত করে রাখছে। তিক্ততা দিয়ে নয় নিশ্চয়ই, মধুরতা দিয়ে। চামেলি অবাক হয়ে তাকালো। মধুরতা নয়? চামেলি যে কি জবাব দেবে সে জানে না। সন্তোষ বলল, পূর্ণিমা অতটা বোঝে না, কিন্তু তুমি বুঝেছিলে। এ 2 বছর দুঃখ যন্ত্রণার আর কোনো অবধি ছিল না তোমার। কিন্তু যখনই তোমার জীবনের দিকে তাকিয়েছি, তার স্নিগ্ধতা ও সহ্য শক্তি দেখে আমারও হৃদয় মধুরতায় ভরে গিয়েছে। ভেবেছি কি রকম করে
মানুষ এমন হতে পারে। জীবনের আগের মতামত আমার পরিবর্তিত হলো। জীবনকে, সমস্ত জীবনকেই কি বিমুগ্ধভাবে তুমি যে দেখো, বুঝতে পারলাম। কিন্তু তবুও তোমার সঙ্গে আমার পার্থক্য আছে। শুধু সহ্য শক্তি তোমার সম্বল ছিল, কিন্তু একটা বিপুল তামাশাবোধ জীবনের সমস্ত মর্মান্তিকতার ভেতর আমাকে নিশ্চয়ই পথ দেখিয়ে দেয়। চামেলি বলল, জীবনের মর্মান্তিকতাকে আমি অস্বীকার করি নে সন্তোষ। আজীবনই পূর্ণিমার চেয়েও আমি ঢের ভুগে এসেছি, তা তুমি জানো। কিন্তু তুমি যে মুগ্ধতা আমার ভেতর দেখো, সত্যিই তা কোনোদিন ছিল না। চামেলি হঠাৎ থেমে গিয়ে একটু চুপ করে থেকে তারপরে বলল, হয়তো ছিল না। ছিল কি সন্তোষ? সন্তোষ বলল, ছিলই তো, কিন্তু থাকবার কোনো প্রয়োজন ছিল কি? চামেলি চুপ করে ভাবছিল। সন্তোষের মনে হলো কোনো একটা জীবনের কুয়াশা কর্কশতার ভেতর একটা জোনাকি যেন ডুবে ডুবে দেখছে তার সমস্ত স্নেহগুণ, সহ্যগুণ, মমতা, মায়া নিয়ে। কিন্তু তবুও এ চিত্র দেখবার কোনো রুচি নেই আজ সন্তোষের। বাস্তবিকই কোনো রুচি নেই, চামেলিরও নেই, কোনো প্রয়োজন নেই, কারণ এ ছবি একেবারেই ছিঁড়ে গেছে। চামেলিকে বিদায় দিয়ে মনের ভেতর কোনো ক্ষোভও নেই সন্তোষের। এই মেয়েটিকেও আজ তবু একটু চিন্তিত দেখা যাচ্ছে, কিন্তু পরের দিনই নতুন জীবনের উৎফুল্লতায় সমস্ত সহানুভূতিকেও হারিয়ে ফেলছে যেন চামেলি। বিরাজের স্ত্রী হবার জন্য যথাসাধ্য প্রস্তুত হচ্ছে সে। বিধবাশ্রমের টিচারের পক্ষে সেটা বরং শক্ত জিনিসই হতো, কিন্তু রূপ, শিক্ষা অর্জন করবার শক্তি, পরিবর্তিত করার ক্ষমতা শুধু চামেলিরই নয়, নারীদেরই। এইসব বিশেষ অস্থিমজ্জার জিনিস চামেলিকে খুব সাহায্য করছে। সেদিন সে পিকেটিং করছিল, দেশের স্বাধীনতার জন্য কংগ্রেসের ব্যবস্থাগুলোকেই বরং দুর্বল মনে করছিল। 1 মাসও কেটে যায়নি, বিলেতি দামি সেন্টেড নোট পেপারে বোম্বেতে 2খানা করে চিঠি লিখছে সে রোজ। 2খানা করে পাচ্ছে, 2খানা করে ফিরে পাচ্ছে রোজ। অত বড় ডাক্তার সাহেবকে পিকেটার চামেলি 2 বেলা করে এত কি লিখতে পারে? কিন্তু পিকেটিংয়ের কথা নিশ্চয়ই সে লিখছে না। বিধবাশ্রমের সেক্রেটারির স্বদেশদ্রোহিতাকে নিন্দে করে না, বরং ডাক্তারের পরিপূর্ণ রুচিমতো যথাসাধ্য সাজিয়ে লিখতে প্রয়াস চালাচ্ছে চামেলি, যাতে বিরাজবাবুর খুব ভালো লাগে, মনটা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়ে ওঠে সেই সব কথাই। জোর করে নয়, কৃত্রিমতার ভেতর এমন বিমুগ্ধতা থাকে কি? নিজেরই মনের পরিপূর্ণ প্রেরণায় লিখে যাচ্ছে চামেলি। নিজের মতামত কিছু নেই আজ চামেলির, নিজের ভাব নেই, স্বভাব হারিয়ে গেছে ক্রমে ক্রমে। কিন্তু আশ্চর্য, কোনো কৃত্রিমতার গন্ধও নেই। সব বড় দ্রুত, বড় বিরাট পরিবর্তনের ভিতর স্বাভাবিক আবেগের সঙ্গেই সব আরম্ভ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বিরাজের চিঠি দেখাবার মতো নয়,
জানাবার মতো কিছু নেই সেসবের ভেতর। চামেলি বলল, আমি কি লিখি তাও কি করে বলবো। একটা ভয় হয় শুধু, আমাদের চেয়ে এর সম্পূর্ণ নতুন জীবনটার ভেতর আমাকে নিয়ে একটা নির্ঘাত ধাক্কা না খান। সন্তোষ জানে তা অসম্ভব। আইএমএসের বড় মানুষ বটে, কিন্তু কত বড় মানুষই বা। মেয়ে মানুষের মোহ জিনিসটাই আলাদা, বিশেষত চামেলিদের মতো এমন সম্পন্ন পরম মেয়ে মানুষদের। লেডি হ্যামিল্টন, নেল গোয়াইনের প্রেমিকদের সঙ্গে বিরাজের তো কোনো তুলনাই হয় না। অথচ ভয় তো সেসব মেয়েরা কোনো দিন করেনি। ট্রাফালগারের বীরেরাই বরং আশঙ্কায় আতঙ্কে বিবর্ণ হয়ে উঠত জীবনের রূপ প্রেমের কথা বলতে গেলে। চামেলি বলল, অত বড় সাহেব, এমন গ্রেট ম্যান একজন, না পারি যদি, সমস্তই যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চামেলি ঘাড় হেঁট করে কি যেন ভাবছিল। আস্তে আস্তে মুখ তুলে বলল, কিন্তু তিনি তো প্রতি চিঠিতেই আমাকে আশ্বাস দিচ্ছেন, বলছেন, ভয় কি তোমার আবার, ভাবনা বরং আমারই। আমাকে পেয়ে সুখী হবে কি ঠিক বুঝতে পারছি না। চামেলি প্রসন্ন মুখে হাসতে হাসতে বলে, এই সব লেখেন, দেখো তো কি অন্যায়। সন্তোষের মনে হচ্ছিল কি অপরিমেয় ব্যবধান হয়ে যাচ্ছে এই দুটি বোনের ভেতর। পূর্ণিমা যে বিরাজের দিক দিয়ে সমস্ত বড় মানুষের দিক দিয়েই চামেলির চেয়ে ঢের বেশি যোগ্যতর ছিল, তারা যেই অবস্থা। আর চামেলি, যার জীবনে এই বিভৎস মোচড়ের কোনো প্রয়োজন ছিল না, নিজেরই স্বাভাবিক নিয়মে জীবনের প্রকৃত উপশম যে ঢের বেশি পেতে পারত, দিতে পারত ঢের বেশি, তাকে নিয়ে এমন কুৎসিত টানা হেঁচড়া। একদিন সমস্তই ঠিক হয়ে যাবে বটে। পূর্ণিমা গরিবের বউ বলে বদলে যাবে, চামেলি কর্নেলের লেডি বলে। কিন্তু সে দূর সিদ্ধান্তের স্থিরতায় পৌঁছতে গিয়ে এই চারটি জীবনই যা অপব্যয়, অপচয় বা রক্তাক্ততায় বিভৎস হয়ে উঠবে। কিন্তু চারটি জীবনই বা ভাবছে কেন সন্তোষ? দুটি জীবন মাত্র, তার নিজের ও পূর্ণিমার। কারণ শেষ পর্যন্ত জীবনকে নিয়ে তর্ক বিতর্ক, জীবনকে ধিক্কার, জীবন অনুভব, জীবনকে গ্রহণ, জীবনের শূন্যতা, বেদনা, শান্তি, সিদ্ধান্ত সমস্তই গরিবদের দায়ে পড়া কাজ। দায়ে পড়েই তাদের অনুভূতি এমন গভীর হয়ে ওঠে। মানুষের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে এদেরই রুধির কর্দমসিক্ত উপলব্ধির কাছে এমন পূর্ণভাবে ধরা পড়ে যেতে থাকে। নিজের মৃত্যুর আগে সন্তোষ এ জীবনটাকে যেমন বুঝে যেতে পারবে, পূর্ণিমাও। বিরাজ ও চামেলি তাদের নিজেদের জীবনের প্রবোধ ও আশ্রয়ের ভেতর থেকে কি বুঝবে সেসবের? কতটুকুই বা? তারা আর অগ্রসর হবে না। স্বচ্ছন্দ সংসার, সমৃদ্ধিময় পৃথিবীতে তাদের পরিসমাপ্তি হয়ে গেল। কিন্তু সন্তোষ পূর্ণিমার আকণ্ঠ প্রয়াস ও ব্যথার কোনো পূর্ণচ্ছেদ নেই কোনো দিকে। মৃত্যুর পরে এই উপলব্ধিকে কাজে ধরা জিনিস মনে হবে না সন্তোষের।
আর এ অনুভবকে পরিপূর্ণ প্রাণে ভালোবেসে যাবে সে। জীবনকে সে দেখল সমস্ত দিক দিয়েই তারা নিষ্ফল হয়েছিল বলে। মৃত্যুর সময় পূর্ণিমা ও সন্তোষ এই সফলতার সমৃদ্ধি নিয়ে চলে যেতে পারবে। জীবনের সবচেয়ে বড় সফলতা এই নয় কি? চামেলি বলল, তিনি লিখেছেন, নিজের চোখেই তো দেখেছি কত রূপগুণ সম্পন্ন তুমি, কিন্তু তোমার গুণের জন্যও তোমাকে চাচ্ছি না, তোমার রূপের জন্যও না, তোমাকে চাচ্ছি শুধু তোমার জন্য। চামেলি একটু বিদ্রূপের সুরে হেসে বলল, দেখো তো, ডাক্তার মানুষেরও কবিত্বের কি গভীরতা। চামেলি বিদ্রূপ অক্ষুণ্ণ রেখে বলল, কিংবা নিবর্থকতা। একটু গম্ভীর হয়ে বলল, সত্যি এসবের মানে কি? ধীরে ধীরে আবিষ্ট হয়ে চামেলি বলল, ভালোবাসায় মানুষকে কি রকম অভিভূত করে ফেলে। ওর চিঠির সমস্ত ভনিতাই ঘুরে ফিরে সেই ভালোবাসারই কারচুপি। চামেলি মুগ্ধ মুখ চোখে হাসতে লাগল। রূপোর চামচে যেন রূপোর বাটিতে আওয়াজ করে চলেছে। না জানি কোনো অনির্বচনীয় জাদু যেন শিগগিরই উদ্ঘাটিত হয়ে পড়বে। কিন্তু বিরাজ ছিল না, সমস্তই গুটিয়ে গেল তাই। চামেলি বিরাজের চিঠির উত্তর দেবার আয়োজন করছিল। সন্তোষকে আর বসালো না সে। বিরাজের আসতে এখনো 10-15 দিন দেরি। বিশেষ কাজের জন্য ছুটিটা পিছিয়ে দিতে হয়েছে। এই জন্য ঢের মন খারাপ চামেলির। বলল, বিয়ের তারিখ তো পিছবে না? সন্তোষ বলল, না। মামাবাবু কিন্তু চিঠি ছাপাচ্ছেন। ওরাও তো জানে আশা করি। হ্যাঁ, ওরা নিজেরাও ছাপাচ্ছে, শুনেছি। চামেলি একটু আশ্বস্ত হয়ে বলল, উনিও লিখেছেন আজকের চিঠিতেও, দেরি তো হতেই পারে না। বরং আগে ছুটি পেলে আজকালই ব্যবস্থা করে ফেলতেন। সমস্ত চোখমুখ লাল হয়ে উঠেছে চামেলির। নোট পেপারে হাত রেখে একটু কাত হয়ে বসেছে সে।